নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের যে বিষয়, সেই বিষয়টা একটু অন্যরকম। ঠিক চলতি যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি তার থেকে একটু ভিন্ন ধারায়। তো এই অনুষ্ঠান করার জন্য যে মানুষটিকে দরকার, তিনি আর কেউ নন, তিনি হলেন সুমন পান্থী। অনেক অনেক স্বাগত। কারণ সুমনদার কাছে প্রচুর তথ্য রয়েছে, যে তথ্যে আপনারা সমৃদ্ধ হন, আমিও সমৃদ্ধ হই। তো সুমনদার বিষয়ে যাব, তার আগে যেরকমভাবে আমরা শুরু করি ঠিক সেভাবেই শুরু করবো, একদম গান দিয়ে যেরকম শুরু হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলে দিই, দেবাশিস রয়েছেন কিবোর্ডে, আর তবলায় রয়েছেন স্বাগতম। এই দুই শিল্পীকে নিয়ে এবং অবশ্যই ক্যামেরার পিছনের প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা এগিয়ে চলবো আপনাদের জন্য। তো সুমনদা, শুরু করি আমরা। তাহলে আমি প্রথমে আশাবরী ভৈরবীর একটি প্রভাতকালীন কম্পোজিশন দিয়ে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি। গানটি দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপিকার, তিনি ৬৬ বছর বয়সের রচনা। তোমার শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় শোনায় জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিও, তোমার শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় শোনায়। অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে চায় আলোক সুধা। অন্তরে তার গভীর ক্ষুধা, গোপনে তার আলোক সুধা। আমার রাতের বুকে সেজে তোমার প্রাতের আপন প্রিয়, তোমার সুর শোনায় সে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় শোনায়। তারে লাগে আকাশ রাঙা, আধার ভাঙা অরুণ রাগে। তারি লাগে পাখির গানে, নবীন আশার আলাপ জাগে। তারি লাগে আকাশ রাঙা, আধার ভাঙা অরুণ রাগে। তারি লাগে পাখির গানে, নবীন
আশার আলাপ জাগে, নীরব তোমার চরণ ধ্বনি, শোনাও তারে আগমনী। সন্ধ্যা বেলার কুড়ি তারে সকাল বেলা তুলে নিও, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, সে ঘুম আমার রমণীয় শোনায়। জাগরণের সঙ্গিনী সে, তারে তোমার পরশ দিও, তোমার সুর শোনায় যে ঘুম ভাঙা, যে ঘুম আমার রমণীয় শোনায়। আজকে আমাদের বিষয় হচ্ছে জমিদার রবীন্দ্রনাথের জমি চিন্তা বা ভূমি চিন্তা। অর্থাৎ রবীন্দ্রনাথ তো জমিকে ওই শুধু ফসল ফলানোর জমি হিসেবে দেখেননি বা তার অধিকারভুক্ত জমি নয়, সমগ্র মাটিকে তিনি ভূমি হিসেবে দেখেছেন। যদিও রবীন্দ্রনাথ জমিদার ছিলেন কথা আমাদের প্রত্যেকের জানা, এবং জমিদারির আয়তেই তার সংসার চলত, এবং ব্রহ্মচর্যের শ্রমও তিনি পত্তন করেছিলেন তার জমিদারি আয়তে। কিন্তু তার মানসিক যে চিন্তাভাবনা ছিল সেটি একটু ভিন্ন ধারার। তৎকালীন যারা জমিদার ছিলেন তাদের থেকে রবীন্দ্রনাথের ভাবনা সততই আলাদা থাকা উচিত, এবং সেটাই ছিল। যেমন 1926 সালে প্রমথ চৌধুরী যখন রায়তের কথা লিখলেন, সেই রায়তের কথার জবাবে রবীন্দ্রনাথকে যে কথাটি লিখলেন, তিনিও কিন্তু বললেন যে জমিদার জমির জোঁক প্যারাসাইট। কিন্তু রায়তের কথায় প্রমথ চৌধুরী যে বিষয়ে সওয়াল করেছিলেন যে জমি রায়তের হাতে যাওয়া উচিত, অর্থাৎ জমির মালিক যে চাষ করে সেই হবে, এই কথাতে রবীন্দ্রনাথ কিন্তু তার বিপরীত কথা বললেন যে যে জমি চাষ করে সে তো জমিটা কিনতে পারবে না, তার জমি কেনার ক্ষমতা নেই, যার ফলে জমি চলে যাবে অযোগ্য লোকের হাতে, যে জমিটার মূল্য বুঝবে না। তো এই হচ্ছে রবীন্দ্রনাথের জমি নিয়ে, জমিদার অথচ তার জমি নিয়ে এটাই চিন্তা। মানে তিনি পারতপক্ষে স্বীকার করলেন যে জমিদার কিন্তু জমির যোগ প্যারাসাইট। তারপরেও তিনি জমিদারি প্রথাকে টিকিয়ে রাখতে চেয়েছেন ওই কৃষকদের স্বার্থেই, যাতে চাষিরা খেতে পান। এটা নিয়ে আমাদের মূলত আজকে কথাটা চলবে, এবং সেক্ষেত্রে আমি সুমনদার কাছেও জানতে চাইব। মানে জমিদার রবীন্দ্রনাথের যে পরিচয় যদি আমরা জানতে চাই, বলে শেষ করা যাবে না। বিশেষত তিনি যখন শিলাইদহে থাকতেন, তখন অনেক তরুণ বয়স, জমিদারি তখন দেখাশোনা করতেন, তখন সেখানে পুণ্যাহ সভা বলে একটি সভা হতো, যে সভাতে এসে তখন যাবতীয় প্রজারা বিভিন্ন নাজরানা দিতেন, এবং সেটি একটি উৎসব হতো। সেখানে আমরা জানতে পারি তখনই মানে ওই শিলাইদহের অন্যতম অধিবাসী, তিনি অত্যন্ত রবীন্দ্রনাথের স্নেহভাজন শচীন্দ্রনাথ অধিকারীর স্মৃতিকথা থেকে, যে সেই পুণ্যাহ সভায় যখন পালকি চড়ে এসে রবীন্দ্রনাথকে যখন নামানো হলো, আমরা যেমন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে গুরুদেব বলে সম্মোহিত করি, সেখানে তার পরিচয় ছিল বাবু মশাই। সেখানে সবাই তাকে বাবু মশাই বলে ডাকতেন, এবং সেই বাবু মশাইকে যখন পালকি থেকে নামানো হলো, নামিয়ে এনে পুণ্যাহ সভায় যখন তিনি প্রবেশ করলেন, সেখানে তার জন্য আলাদা ভেলভেটের সিংহাসন রাখা ছিল। এবং জানা যায় প্রথমেই সবাই এসে কি করেন, জমিদারেরা এসে প্রথমে তার নিজের আসনটি গ্রহণ করেন। সেখানে তার নায়েবরা রয়েছে, তারা প্রত্যেকেই এসে দেখছেন বাবু মশাই ঢুকে তিনি মধ্যিখানে যে ফাঁকা অংশটুকু, সেখানটা খালি দাঁড়িয়েই রয়েছেন। এবং সেখানে তিনি লক্ষ্য করছেন বিভিন্ন ধরনের যে প্রজারা,
তাদের জন্য বিভিন্ন ধরনের আসন মানে তৈরি করা হিন্দুদের হয়েছে। জন্য একরকম, মুসলমানদের জন্য একরকম। হিন্দুদের জন্য একরকম, মুসলমানদের জন্য একরকম, ছাড়াও কুলীন, ব্রাহ্মণ, কায়স্থ, এবং বিভিন্ন জাতের মানুষের জন্য বিভিন্ন রকমের আসন। তিনি প্রথমে এসে দেখে তার এটা স্ট্রাইক করলো যে আমার জমিদারিতে কেন এরকম ডিক্যাটেগরাইজেশন কেন হবে, এরকম ক্যাটেগরাইজেশন কি জন্য রাখা হচ্ছে। এটা তাকে খুব কুণ্ঠিত করেছিল। তা প্রত্যেকে নায়েব মশাই এবং তিনি এসে যখন দেখছেন যে তিনি বসছেন না, তিনি তার সামনে এসে হাত জোড়ে করে বললেন, বাবু মশাই আপনার জন্য আসন তো তৈরি রয়েছে, আসুন এসে বসুন। তিনি তাকে বিরক্ত স্বরে বললেন যে আমার জমিদারি আমলে এরকম বিভিন্ন রকমের প্রজাদের বিভিন্ন রকমের বসার জায়গা কেন। তা তিনি তখন তাকে বোঝালেন যে সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমল থেকে, মহর্ষির আমল, তার পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথের আমল থেকে এই একই ধারা তো চলছে, এই একইভাবেই তো হয়ে যায় বাবুমশাই পুণ্যাহ সভা। তখন তরুণ রবীন্দ্রনাথের মনে এটাই স্ট্রাইক করলো যে না, আমার জমিদারিতে প্রজারা তো এরকমভাবে থাকবে, আমি তো সেটা আমার ভেতর থেকে সায় দিচ্ছে না। তিনি বললেন তুলে দিন এই সমস্ত প্রথা। তখন নায়েব, তার অধীনস্থ কর্মচারীরা প্রত্যেকেই একটু বিব্রত বোধ করছেন যে জমিদারির সম্ভ্রম তাহলে তো থাকবে না। তিনি তো কিছুতেই বসবেন না তার সিংহাসনে। তিনি তখন, তারা আবার রবীন্দ্রনাথকে সে আলাদাভাবে চাপ দিতে লাগলেন, তাহলে বাবুমশাই আমরা বরং আমাদের কাজ থেকে আমাদেরকে বরখাস্ত করে দিন, আমরা পদত্যাগ করছি। উনি বললেন না, তাও চলবে না, সমস্ত আসন তুলে দাও, আমরা সব এক আসনে বসব। এবং তার নির্দেশ মতো সমস্ত রকমের আসন তুলে দিয়ে সবাইকে মাটিতে এক আসনে বসে উনি মধ্যিখানে একটা গদির ওপর খালি বসলেন। এই শুরু হলো তার আমল থেকে সেই পুণ্যাহ সভা, যে সভার মধ্য দিয়ে 3-4 দিন ধরে বিভিন্ন প্রজারা তাদের নাজরানা দিত এবং তাদেরকে নিয়ে সমান উৎসবে সবাই মুখরিত হয়ে উঠতেন। জমিদার এইভাবে, জমিদার রবীন্দ্রনাথ যে প্রজাদের যে মরমী হৃদয়ের কাছে কতখানি তিনি যে আপন ছিলেন তার পরিচয়। গত 14ই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনের পরে টানা 1 সপ্তাহ আমাদের সমবায় যে সপ্তাহ আমরা পালন করেছিলাম সারা ভারতবর্ষব্যাপী, এর ভাবনা চিন্তার মূলেও কিন্তু রবীন্দ্রনাথ। তিনি চেয়েছিলেন গ্রামের উন্নয়ন। আমরা সেই পর্যায়ে আসব ধীরে ধীরে, কেননা গ্রামীণ উন্নয়নের মাধ্যমে নগর সভ্যতার এই বিকৃত উন্নয়নের বিষয়টিকে আমরা রোধ করতে পারবো, এটি রবীন্দ্রনাথ আমাদেরকে বুঝিয়েছিলেন। তো একটু গানে শুনে নিই, গান শুনতে শুনতে আবার আমরা কথায় আসবো। এই গানটি যে গাইছে ইমনের উপর একটি তার আশ্রিত কম্পোজিশন, শান্তিনিকেতনে বসেই তার রচনা। কি পাইনি তারি হিসাব মিলাতে মনোমোর নহে রাজি, কি পাইনি তারি হিসাব মিলাতে মনোমোর নহে রাজি, কি পাইনি আজ হৃদয়ে ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি, কি পাইনি।
ভালোবেসেছিল এই ধরনী রে, ভালোবেসেছিল, ভালোবেসেছিল এই ধরনী রে, ভালোবেসেছিল। সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বাসন্তে দক্ষিণ সমীরে ভরেছে আমারে সাজিয়ে, কে পাইনি নয়নের গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা। নয়নের গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। সুর তবু গেছিল বারে বার, মনে পড়ে তাই আজি কে পাইনি তারি হিসাব মিলাতে, মনোমোর নহে রাজি কে পাইনি। যে ব্যক্তি স্বয়ং চাষ করে তার জমি কেনার সম্ভাবনা অল্পই, এই কথার এই বক্তব্যের একটা যুক্তি ছিল, একটা প্রেক্ষাপট ছিল। যখন চিরস্থায়ী বন্দোবস্ত উঠল, তখন নিলামে যে যখন জমির দাম উঠল, সেখানে অনেক অযোগ্য মানুষ জমি কিনলেন এবং কেনার পরে নায়েব গোমেস্তা দিয়ে সেই জমি তদারকি করতে লাগলেন। এই জমিদারিতে কিন্তু আমরা দেখে থাকি, এটা মূলত শহরকেন্দ্রিক জমিদারেরা গ্রামীণ যাদের তাদের গ্রাম বাংলায় যে জমি রয়েছে, যে জমিদারি রয়েছে, সেই জমিদারির দায়ভার নায়েবদের হাতে তুলে দিলেন। এবং রবীন্দ্রনাথ নিজে নগরবাসী, তিনি ঠাকুর পরিবারের সন্তান এবং তিনি এটাও জানতেন যে ঠাকুর পরিবারের জমিদারিতেও কিন্তু তার প্রজাদের উপরে অত্যাচার হতো, সেটা যে কম হতো না এই ব্যাপারে তিনি ওয়াকিবহাল ছিলেন। সেই কারণেই কিন্তু কবির এই বক্তব্য ছিল যে জমিদারি যদি নিলামে ওঠে তাহলে অযোগ্য মানুষের হাতে সেটি পড়বে। কিন্তু তবুও বলবো 1930 সালে কবি তার পুত্র রথীন্দ্রনাথকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে কবি বক্তব্য ছিল এটাই যে, মানে এটি হচ্ছে অক্টোবর মাসের চিঠি, তিনি বলছেন, জমিদারি ব্যবসায় আমার লজ্জা বোধ হয়। ওই বিষয়ের উপর মনে মনে ধিক্কার তার আগেই ছিল, সে কথাও ওই জানিয়েছিলেন। এবং এটার পরেও বলতে হয় রবীন্দ্রনাথ সেই জমিদার যিনি গ্রাম বাংলার উন্নয়নের কথা বলেছিলেন। তিনি তার জমিদারির যে এখতিয়ার ছিল সেই এখতিয়ারে সমবায় সমিতি, গ্রামীণ ব্যাংক, ধর্মগোলা, স্কুল, প্রাথমিক বিদ্যালয়, এই সমস্ত কিছু কিন্তু স্থাপন করেছিলেন। যেটা আপনি বললেন সুমনদা, যে পুণ্যাহ সভাতে তিনি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যে এক সেই কথাটাই তিনি কিন্তু
বারবার স্থাপন করার চেষ্টা করেছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা তো জানি যে তিনি বলছেন, যেথায় থাকে সবার অথম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাদের মাঝে। সোভিয়েত রাশিয়ার ভ্রমণ তার উপর একটা প্রভাব ফেলেছিল, কিন্তু তারপরেও বলবো তার মানবিক আত্মা কিন্তু সবার আগে তাকে সায় দিয়েছিল এই কথা বলার জন্য। মানে তিনি যে কতখানি গ্রামীণ উন্নয়নের দিকে ভাবতেন, তিনি যখন শান্তিনিকেতনে ছিলেন এবং সুরুলের গ্রামে তিনি সমস্ত গ্রাম উন্নয়নের কাজ দেখাশোনা করতেন, পাশাপাশি রথীন্দ্রনাথকেও তিনি ভেবে রেখেছেন ভবিষ্যতে তিনি এখানকার কৃষি উন্নয়নের জন্য পড়তে পাঠাবেন ইলিনয় বিশ্ববিদ্যালয়। তিনি সেই সময় এই গ্রামীণ উন্নয়নের জন্য, যে গ্রামে চিকিৎসা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তখন অবস্থা খুবই ভালো ছিল না, যাতে ভালো করে পৌঁছয়, তখন তিনি মনে আছে যে শান্তিনিকেতনে এসেছিলেন পিয়ারসন, তার যিনি মানে পরবর্তীকালে সহধর্মিণী এবং তিনি যে বান্ধবী ছিলেন ডরথির কাছে তিনি এরকম একটা আবদার করেন, আমাকে কি এরকম কোনো একটি গ্রাম সেবিকা তুমি দিতে পারো? আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু নিয়ে নিই, তারপরে আসছি আলোচনায়। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সংগ্রাম রায় বলছিলাম। কোথা থেকে বলছেন সংগ্রাম? আমি বনরায়পুর থেকে বলছি, এটা দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার অন্তর্গত। আচ্ছা, বলুন বলুন। বলছিলাম, আমরা এই যে রবীন্দ্রনাথের যে জীবনী শুনছি, আমরা অনেক পুরানো তথ্য জানতে পারছি। ধন্যবাদ। যার জন্য এটা আপনাদের অশেষ ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আর যখন আপনারা ফোন করবেন, টিভির ভলিউমটাকে যদি, মানে টিভির শব্দটাকে যদি কমিয়ে নিয়ে ফোন করেন, তাহলে আমাদের সঙ্গে আপনাদের কথা বলাটা খুব সুন্দর করে এগোতে পারে। আমরা ছিলাম, সুমনদা একটা খুব সুন্দর কথা বলছিলেন। তখন সেই ডরথির কাছে তিনি আবদার করেন যে তোমাদের ওখান থেকে কোনো একজন গ্রাম সেবিকাকে কি তুমি আমার এখানে পাঠাতে পারো, যে আমাদের এই পরিবেশে, তখন ভারতবর্ষের অবস্থা এতটা উন্নতও ছিল না, আমাদের এই গ্রামীণ পরিবেশের মানুষগুলোকে সেবা করতে পারেন। তখন সেই ডরথি তাঁরই সুপারিশে একজন আমেরিকা থেকে গ্রাম সেবিকা একজনকে পাঠান, তিনি হচ্ছেন গ্রেচেন গ্রিন। সেই গ্রেচেন গ্রিন তখন দেখা যায় যে জলে কাদায় অতিক্রম করে মানুষের ঘরে গিয়ে অন্তত প্রাথমিক চিকিৎসাটুকুনির কাজটা তিনি সেরে দিতে পারছেন। তিনি কিছু না হোক, তিনি সেখানে হাজারের উপর মানুষের খালি গ্রামীণ চিকিৎসা করেছিলেন। খুব অল্প সময় তিনি সেখানে ছিলেন এবং জানা যায় পরবর্তীকালে তিনি রবীন্দ্রনাথকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন এবং তিনি নিজেরই খরচায় কলকাতা থেকে তখন বিভিন্ন টেকনিশিয়ানস নিয়ে গিয়ে তিনি সেই তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। সেই তথ্যচিত্রে জানা যায় যে দেখা যাচ্ছে যে কবি গ্রামের মধ্যে গেছেন, ধান ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছেন, সেখানে অগণিত ছোট ছোট শিশুরা এবং ছোট ছোট আশ্রমের শিক্ষার্থীরা গুরুদেবকে গিয়ে প্রণাম করছে, শিক্ষকরা গিয়ে প্রণাম করছে এবং তিনি তাদেরকে বোঝাচ্ছেন যে এই গ্রামীণ উন্নয়ন কিভাবে করতে হবে এবং তার পরবর্তী যে দিশা। আমি জানি না, আপনাদেরও জানা প্রয়োজন যে এই ধরনের তথ্যচিত্রের হয়তো সংরক্ষণ খুব জরুরি, ভীষণ প্রয়োজন। তো আমরা আবার একটু গানে যাই। তা এই শান্তিনিকেতনে বসেই সে সময় কবির রচনা মিশ্র সোহিনীর ওপরে 64 বছরে। অধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যা, শ্রান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদুবার। অধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যা, শ্রান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদুবার। অধেক ঘুমে
ছায়া মনের সাথী বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু বনের ছায়া মনের সাথে বাসনা নাহি কিছু পথের ধারে আসন পাতি না চাহি ফিরে পিছু বেনুর পাতা মিশায় গাথা নীরব ভাবনা শ্রান্ত ভারে জ্যোতির মানে পরশে মৃদুবায় অধিক ঘুমে মেঘের খেলা গগন তটে অলস লিপিকা সুদূর কোন সগন পটে জাগিল মরীচিকা জাগিল মরীচিকা মেঘের খেলা গগন তটে অলস লিপিকা সুদূর কোন শরণ পাটে মরীচিকা জাগিল মরীচিকা চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আচল পেতে শূন্য তলে গন্ধ ভেলা নাচায় বাতাসেতে চৈত্র দিনে তপ্ত বেলা তৃণ আচল পেতে শূন্য তলে গন্ধ ভেলা ভাষায় বাতাসেতে কপত ডাকে মধু পোশাকে বিজন বেদনা শ্রান্ত ভালে জ্যোতির মানে পরশে মৃদুবায় অধিক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায় শ্রান্ত ভালে জ্যোতির মানে পরশে মৃদুবায় অধিক ঘুমে। এই গানটা এত সুন্দর, আর এর মধ্যে অসম্ভব একটা প্রকৃতির কথা যেরকম আছে সেরকম একটা উপলব্ধির কথাও কিন্তু রয়েছে। আমাদের আপনাদের সঙ্গেও কথা বলতে ইচ্ছে করে, তাই আপনারা টেলিফোন করুন এবং আপনাদের তরফ থেকেও যদি কোনো তথ্য আমরা পাই আমরা সমৃদ্ধ হই। আজকে সুমনদা খুব সুন্দর করে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন, আমি তো শুধুমাত্র সূত্রটা ধরিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে একটা কথা বলি সুমনদা, আমি একটু আগে বলছিলাম যে সোভিয়েত রাশিয়া ভ্রমণ কবির মনে একটা ছাপ ফেলেছিল, যদিও লেনিন এবং স্টালিনের সময়ে যে শ্রমিকদের কৃষকদের উপর অত্যাচার সেটা তখনও তার জানা ছিল না। কেননা মূলত আমরা যেটা পরবর্তী পর্যায়ে পেয়েছিলাম যে সোভিয়েতের হাতে সব ক্ষমতা, এই ধ্বনি দিয়ে কার্যত শ্রমিকদের সোভিয়েতগুলোকেই ধ্বংস করা হয়েছিল। এবং লেনিনের সময়, এটা লেনিনের কথা বলছি, এবং স্টালিনের সময় কৃষকদের সমবায় তৈরি করে তাদের উপর নির্মম অত্যাচার করা হতো, সেটা পরবর্তী পর্যায়ে জানা গেছে। আমি এই তর্কের মধ্যে যাব না, কিন্তু 1930 সালে রবীন্দ্রনাথ যখন রবীন্দ্রনাথের অনুমতি নিয়েই যখন বলছেন যে জমিদারি প্রথা মানে যদি উঠিয়ে দেওয়া হয়, এই জঘন্য কুৎসিত প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন, তার বলার পরেও কিন্তু এটা বলতে হয় রবীন্দ্রনাথ আমৃত্যু জমিদার থেকে গেছেন। কেননা 1940 সালে ফ্লাইট যখন মানে ফ্লাইট কমিশনের কাছে রবীন্দ্রনাথের কোম্পানি, মানে তাদের কোম্পানি অর্থাৎ রবীন্দ্রনাথের এই ঠাকুর এস্টেটের ম্যানেজার ডি চ্যাটার্জি তখন তিনি একটা প্রস্তাব রাখেন যে যদি কমিশন চায় তারা এই জমিদারি প্রথা ইলব করতে পারে বা ঠাকুর পরিবারের
এই সমস্ত সম্পত্তি তারা নিয়ে নিতে পারে, তাতে ঠাকুর পরিবারের কোনো আপত্তি নেই। পরবর্তী পর্যায়ে 1953 সালে সম্ভবত জমিদারি প্রথার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, কারণ ততক্ষণে ভারতবর্ষ ভাগ হয়ে গিয়েছে এবং রবীন্দ্রনাথের ঠাকুর পরিবারের যে জমিদারি তা অনেকটা তখন পূর্ব পাকিস্তানে চলে গিয়েছে। সেটা তো পরবর্তী পর্যায়ে কালের নিয়মে হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথ জমিদারি প্রথাকে পছন্দ না করলেও তাকে আমৃত্যু জমিদার থাকতে হয়েছে, কারণ এটা সিস্টেমের মধ্যে দিয়ে তিনি গেছেন। কিন্তু তারপরে এবারে আসবো তার ভূমি চিন্তা নিয়ে কথাবার্তায়, তবে তার আগে আরেকটা গান শুনে নেব। তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দক্ষিণ হাতে, তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দক্ষিণ হাতে। সূর্য যেমন ধরার করে আলোক রাখি জড়ায় প্রাতে, তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দক্ষিণ হাতে। তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব মাঝে, তোমার আশিস আমার কাজে সফল হবে বিশ্ব মাঝে। জ্বলবে তোমার দীপ্ত শিখায় আমার অকুল বেদনাতে, তোমার হাতের রাখি খানি বাঁধো আমার দক্ষিণ হাতে। কর্ম করে যে হাত ধোয়ে কর্ম বাঁধন তারে বাঁধে, ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল ফাঁদে। কর্ম করে যে হাত লয়ে কর্ম বাঁধন তারে বাঁধে, ফলের আশা শিকল হয়ে জড়িয়ে ধরে জটিল পাবে। তোমার রাখি বাঁধো আটি সকল বাঁধন যাবে কাটি, তোমার রাখি বাঁধো আটি সকল বাঁধন যাবে কাটি। কর্ম তখন বিনার মতন বাজবে মধুর মূর্ছনাতে, তোমার হাতের রাখি খানি বাঁধো আমার কঠিন হাতে, তোমার হাতের রাখি খানি
বাঁধো আমার দক্ষিণ হাতে। গানটা আমরা মানে বহুদিন পর এইখানে শুনলাম, বহুদিন পরে। সচরাচর তো এইসব গান সকলে গান না। ওই যে একটু আগে আমি একটা কথা বারবারই বলি, আমরা আধুনিক গানের ক্ষেত্রেও বলি যে 30-35টা, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেও কিন্তু ওই খুব সাকুল্যে হয়তো 50টা গানের মধ্যে ঘোরাফেরা করতে পছন্দ করি। ও অশ্রুত গান গাইতে আমি জানি না কেন আমরা কি শ্রোতারা শুনবো না বলে গাওয়া হয় না? সুমন্ত, এটাই প্রশ্ন, কেন গাওয়া হয় না অশ্রুত গান? মানে আমরা অশ্রুত বলছি, কিন্তু একটা সময় তো এটা শ্রুতও ছিল, কবি যখন লিখেছেন, শুরু আমি করেছেন। কদিন আগেই এরকম একটি লাইভ শোতে আমি গিয়ে একটি কথাই বলেছিলাম। সেই শোটি ছিল শ্রদ্ধেয় সুবিনয় রায়ের জন্মদিনের দিনে, যে একটি অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে বলি, যখন এই কুদঘাটে এই পূর্ব পুটিয়ারি পশ্চিম পুটিয়ারি ব্রিজটি যখন উদ্বোধন হয়, সেখানে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে গান গেয়েছিলেন সুবিনয় রায়, ঋতু গুহ, এনারা সব গিয়েছিলেন। সরকার থেকে অনুষ্ঠানটি হয়েছিল। তো সেখানে শ্রোতা সুবিনয় রায় যেসব গান শ্রোতাদের যে অনুরোধ ছিল যে সুবিনয় রায়ের ধরনের গানই তাদের অনুরোধ ছিল। কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই শিল্পীদের চলতে হয় শ্রোতাদের অনুরোধের উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে হয়তো বিভিন্ন অনুষ্ঠানে হয়তো সেই যে শিল্পীর যে ইচ্ছেটা হয়তো সবসময় সেখানে ব্যবহার করা সম্ভব হচ্ছে না, সেটাও অন্যতম কারণ। এবার উল্টো দিক থেকেও যদি দেখতে চাই, শ্রোতাদেরকে হয়তো এই ধরনের গান শ্রোতাদের কাছে নিয়ে যাওয়াটা আমাদের প্রত্যেক শিল্পীদেরই একটি দায়িত্ব, কর্তব্য বলে মনে করি। কারণ তাদের কাছেও, নতুন যে জেনারেশন, তাদের কাছেও এই ধরনের গান, আমরা তো সেই সুযোগটা পেয়ে এসেছি, মানে আকাশবাণীর সেই গ্রামোফোন রেকর্ডের সেই যে অনুরোধের আসরের যেই সুযোগটা পেয়ে এসেছি। কিন্তু এখন তো কার জেনারেশন সেই সুযোগটা তো পাচ্ছে না। ফলে তাদের কাছে যদি ওই তো 40টা গান ক্রমাগত শোনানো হয়, তাদেরও তো ভাণ্ডারটা তো বাড়ে না। সুতরাং এটা যেমন শিল্পীদেরও দায়িত্ব, মিডিয়ারও দায়িত্ব, শ্রোতাদেরও দায়িত্ব। আমরা তো তিন আমাদের পক্ষের যে একটা যোগসূত্র, এর সাথে কেমিস্ট্রি জড়িয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু সুমন্ত, আপনি তো আসছেন দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে যুক্ত। আমাদের কিন্তু সত্যি কথা, আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকে না যে এই গানগুলোই গাইতে হবে, একেবারেই না। আমরা শিল্পীকে বলি যে আপনি গানটা, আমাদের বিষয় এই গান আপনার এখতিয়ারে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, কে হ্যালো, বলছেন? নমস্কার, শুভ সকাল। আমি টালিগঞ্জ চন্দ্রমন্ডল লেন থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকের বিষয়টা তো খুবই সুন্দর হচ্ছে, খুবই ভালো। তো এই ব্যাপারে আমি একটা ঘটনা বলতে চাই যে রবীন্দ্রনাথ একবার বোটের উপরে রয়েছেন। তো সেই সময় উনি ওখানকার জমিদার। তো উনি দেখলেন যে বোটের উপরে থাকতে থাকতে উনি লক্ষ্য করলেন যে সেই সময় প্রচন্ড জোয়ার এসছে জলে, এবং জলের মধ্যে কি যেন একটা ওঠানামা করছে। তো উনি ভাবলেন যে কি এটার রয়েছে জলের উপরে। তখন উনি লোকদের বললেন যে দেখো তো ওখানে কি রয়েছে। তখন টেনে তুলে দেখলো যে একজন ভদ্র মহিলা মানে জলের মধ্যে ওইভাবে ডুবে যাচ্ছেন। তখন উনি সঙ্গে সঙ্গে ওনাকে তুলে নিয়ে এলেন বোটের উপরে। তারপরে ওনাকে যখন নিয়ে যাওয়া হলো ডাঙায়, উনি তার কাছ থেকে সমস্ত ঘটনা জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কি। না, উনি শ্বশুর বাড়ি থেকে প্রচন্ড ভাবে উনি অত্যাচারিত হয়েছেন, এবং সেই কারণে উনি আর বাঁচতে চান না, উনি মানে নিজে মানে আত্মহত্যা করতে চান। তো তখন রবীন্দ্রনাথ করলেন, উনি ওখানকারই জমিদার ছিলেন সেহেতু উনি ডেকে পাঠালেন ওনার শ্বশুর বাড়ির লোকেদের, এবং উনি ওদের যে সমস্যাটা ছিল উনি কিন্তু তাদের মধ্যে মিটমাট করে দিলেন। দেবার পর ভদ্রমহিলাকে ওদের সঙ্গে পাঠিয়ে দিলেন। এবং এই হচ্ছে না আমাদের রবীন্দ্রনাথ, যিনি মানে জমিদারি, শুধু জমিদারিটাই দেখতেন না, মানুষের মধ্যে যাতে সদ্ভাব থাকে, তাদের মধ্যে যাতে মানে কোনো বিরোধ না থাকে, তাদের সাংসারিক ক্ষেত্রে এবং জমিদারির ক্ষেত্রে সব দিকটাই উনি মানে এটা লক্ষ্য করতেন। তো আমি তথ্যটা পেয়েছি মানে খবরের কাগজ থেকে, তো যেখানে রবীন্দ্রনাথ সম্বন্ধে এগুলো লেখা হয় আর কি।
তো সেখান থেকে আমি পড়েছি, আজকের এটা আমি আপনাদের সঙ্গে খুব শেয়ার ভালো লাগলো করলাম। আমাদের। আর যেহেতু সুমনদা আমার ভীষণ প্রিয় শিল্পী, ওনার গায়কী এবং কণ্ঠ দুটোই এত সুন্দর, মানে রাবীন্দ্রিক ছাপ তো আছেই, আর কি বলবো, ওনার সম্বন্ধে একটু জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে। তো ওনার কাছে আমি দুটো মানে খুব অশ্রুত গানই রিকোয়েস্ট করতে চাই। আমার এই গানগুলো শুনতে খুবই ভালো লাগে। মানে রবীন্দ্রনাথ গান তো সাধারণত এই 500টা গানের উপরেই ঘোরাফেরা করে, তো অশ্রুত গানগুলো শুনতেই আমি বেশি ভালোবাসি আর কি। তো যদি এই দুটো গানের একটা গানও করেন তো আমার খুব ভালো লাগবে। একটা হচ্ছে আজি এই নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে, আর একটা হচ্ছে লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারায়ে নিয়েছে তোমার আখরগুলি। যদি একটাও করেন ভালো লাগবে, নাহলে ওনার গায়ক এবং কণ্ঠ হতে যে গানই গাইছেন অসম্ভব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন, প্রথম সঙ্গে গানটা যদিও বা কম শোনা যায়, পরের গানটি দ্বিতীয় গানটি শোনা যায়, ওটা শ্রুত গান, দ্বিতীয় গানটি শ্রুত গান। যাই হোক, আমরা গানেই যাই এবারে। সুমনদার সম্পর্কে জানতে চেয়েছে, এটা জানবো আমরা। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতা তোমার নামটি রাখো ধুয়ে, আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো ধুয়ে, রক্ত ধরার ছন্দে আমার দেহ বিনার তার, বাজা আনন্দে তোমার নামেরই ঝংকার, তোমার নামেরই ঝংকার, রক্ত ধারার ছন্দে আমার দেহ বিনার তার, বাজা আনন্দে তোমার নামেরই ঝংকার, তোমার নামেরই ঝংকার, ঘুমের পরে জেগে থাকো নামের তারা কব, জাগরণের ভারে আঁকুক করুণ লেখা নব, সব আকাঙ্ক্ষায় আশায় তোমার নামটি জ্বলুক শিখা, সকল ভালোবাসায় তোমার নামটি রহুক লিখা, তোমার নামটি রহুক লিখা, সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফলে, রাখবো কেঁদে হেসে তোমার নামটি বুকে করে, জীবন পথে সঙ্গ বনে রবে নামের মধু, তোমায় দিব মরণ ক্ষণে তোমারই নাম বধু, তোমারই নাম বধু, আমার মুখের কথা তোমার নাম কি দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো ধুয়ে, আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতা
গানটাও আবার বলতে হয় অশ্রুত, কম শোনা যায়। অশ্রুত বলবো না, কম শোনা যায়, আমাদের স্বল্পশ্রুত একদমই। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, বিষয় আজকে জমিদার রবীন্দ্রনাথের জমিচিন্তা বা ভূমিচিন্তা। আমাদের সঙ্গে রয়েছেন সুমন দাস, সুমন পান্থী, আর অবশ্যই সঙ্গে রয়েছেন দেবাশিস কিবোর্ডে, তবলায় রয়েছেন স্বাগতম। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই পর্যায়ের পথ চলা। গান দিয়ে শুরু করি। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। আমি শুনবো ধ্বনি, আমি শুনবো ধ্বনি কানে, আমি ভরবো ধ্বনি, ভরবো ধ্বনি প্রাণে, আমি শুনবো ধ্বনি। সেই ধ্বনিতে চিত্ত বিরায় তার বাঁধিব, বারে বারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। আমারও নীরব বেলা সেই তোমারই সুরে সুরে, আমারও নীরব বেলা ফুলের ভিতর মধুর মতো উঠবে পড়ে। আমারও নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে, যখন রাত্রি আধার, রাত্রি আধার হবে আমার দিন ফুরাবে। হৃদয় মোর গানের তারা উঠবে ফুটে, সারে সারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। দেবে কি গো বাসা আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারে পারে। আমরা এবার চলে আসি রবীন্দ্রনাথের জমিদার রবীন্দ্রনাথের জমিচিন্তা বা ভূমিচিন্তা। রবীন্দ্রনাথ জমি বলতে বোঝাচ্ছেন শুধু কৃষি জমি নয়, বৃহত্তর অর্থে ভূমি। ভূমিকে তিনি বিচার করেছেন, মানে এই জমিদারিকে তিনি বিচার করেছেন রায়তের সম্পর্কে নিরিখে নয়, মানে জমিদার এবং রায়তের সম্পর্কে নিরিখে নয়। এই ভূমি হচ্ছে একটি অন্য ক্যাটেগরি দিয়ে তিনি বিচার করেছেন। তার কাছে এই ক্যাটেগরিটি দুরকম, একটা হচ্ছে সম্পত্তি, একটা হচ্ছে সম্পদ। রবীন্দ্রনাথ একটা জিনিসের খুব বিরোধিতা করেছেন, যখন দেখছেন তিনি যে ধীরে ধীরে নগর এই গ্রাম থেকে সমস্ত রসদ সংগ্রহ করে নিজেকে স্ফীত করে তুলছে এবং গ্রাম রিক্ত একদম একদম শীর্ণকায় হয়ে যাচ্ছে, অর্থাৎ
গ্রামীণ মানুষের উন্নয়ন না হলে আমরা যে ভালো থাকতে পারবো না এই কথা তার মাথায় আসে, এবং তিনি নগর সভ্যতার, নগরের মানুষ হয়ে, নগরকেন্দ্রিক মানুষ হয়েও নগর সভ্যতার বিপরীত কথাই বারবার বলেছেন, এবং সেই কারণে কিন্তু তার এই ব্রহ্মচর্যাশ্রম। এবং আমরা অনেকেই জানি যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন পত্তনের পর সুরুল গ্রামটি তিনি অত্যন্ত উন্নতি সাধন করেছিলেন নানাবিধভাবে। আমরা তো এটাও জানি যে তার নোবেল প্রাইজ যে অর্থ, সেই অর্থ তিনি রেখে দিয়েছিলেন গ্রামীণ ব্যাংকে, এবং যাতে করে কৃষকরা সেখান থেকে অর্থ নিয়ে তাদের মানে সুদ নিয়ে মানে অর্থ নিয়ে সেখানে তারা তাদের চাষবাসকে উন্নত করতে পারে। আপনি যেটা বললেন সুমনদা, যে তার পুত্রকে তিনি ইলিনয়তে পাঠিয়েছিলেন কৃষি বিজ্ঞানের জন্য, জামাইকে পাঠিয়েছিলেন প্রিন্টিংয়ের, মানে আলটিমেটলি রবীন্দ্রনাথের লক্ষ্য ছিল যে যে কোনোভাবে হোক গ্রামের উন্নয়ন, কারণ তিনি নগরের স্ফীত হয়ে যাওয়া, ধীরে ধীরে গ্রাম থেকে শোষণ করে এটার পরিপন্থী এবং ছিলেন। তখন যখন ওনার সেই নোবেল প্রাইজ পাওয়ার চিঠিটি আসে, তিনি মনে আছে সেই সময় তখন বলেন তার যিনি তখন অফিস দেখাশোনা করতেন, তার যে সচিব, তিনি সেই চিঠিটি তার হাতে দিয়ে বলেন, এই নিন, এসে গেছে আপনার নর্দমা সংস্কারের টাকা। তিনি কোনো কিছুই নিজের জন্য কোনো কিছুই ভাবতেন না, সবটাই তার সমস্ত মানে একটা জাতির উন্নয়নের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, বিশ্ব মানবের স্বার্থে তিনি সবসময় চিন্তা করতেন। এই যে সম্পত্তি আর সম্পদের কথা বললাম, আমি একটুখানি পড়ে শোনাই। মানে সম্পত্তি এবং সম্পদকে রবীন্দ্রনাথের মানে ব্যাখ্যাটা কীরকম। তিনি বলছেন, সম্পত্তির দুটো দিক আছে, নঙর্থক এবং সদর্থক। সম্পত্তি মানুষের সঙ্গে মানুষের প্রভেদ সৃষ্টি করে, ব্যক্তি মানুষকে স্বার্থপর করে তোলে। অন্যদিকে সম্পত্তি মানুষের যোগাযোগের সূত্র, তার ভাষায় হচ্ছে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। এরপরেই আবার কবি বলছেন, সম্পত্তি বলতে টাকা পয়সা, আসবাবপত্র বা ধন আহরণ নয়। সম্পত্তি হচ্ছে আমাদের রুচিবোধ, কল্পনা শক্তি, গঠনমূলক কাজের উদ্যোগ, আত্মস্বার্থত্যাগের বাসনা। এবং রবীন্দ্রনাথ দুঃখ করে এক জায়গায় বলছেন, বর্তমান যুগে লক্ষ্মী দেবীকে তার কমলাসন থেকে অপসারিত করে আরাধনা করা হচ্ছে কুবেরকে। আধুনিক নগরের চেহারায় কুবেরের সেই কদর্যতাই কদর পাচ্ছে নির্লজ্জভাবে। তিনি বলছেন, নগর সভ্যতার এই বৃদ্ধি আসলে সমৃদ্ধি নয়, এ ক্যান্সারের মতো একটা ব্যাধি, যা দেহকে ক্রমাগত ফুলিয়ে ফাঁপিয়ে তুলে হত্যা করে চলেছে। সেই কারণে রবীন্দ্রনাথ যখন জাপান গিয়েছিলেন, সম্ভবত তার 52 কিংবা 55 বছর বয়স, আমি বয়সটা হয়তো ভুল বলছি, 50-এর পরেই তিনি যখন জাপান গিয়েছিলেন, জাপানের ডিসিপ্লিনকে তিনি পছন্দ করেছিলেন, কিন্তু জাপানের নগর সভ্যতাকে নয়। তার কাছে মনে হয়েছিল যে একটা ইটকাঠ পাথরের একটা সরীসৃপ যেন শহরটাকে বেষ্টন করে রেখেছে। মানে সুতরাং নগর সভ্যতাকে কবি কখনোই খুব যে সমর্থন করেছেন এমনটা নয়। নগর সভ্যতার পজিটিভ দিকটা, অর্থাৎ যেখানে মানুষ উন্নত হচ্ছে প্রযুক্তির দিক দিয়ে, সেটাকে তিনি পছন্দ করেছেন, কিন্তু তার মধ্যে মানুষের যে মন হারিয়ে যাওয়া, মানুষের মন থেকে যে ভালোবাসা হারিয়ে যাওয়া, সেটাকে তিনি কিন্তু তাদের ধিক্কারই জানিয়েছেন। ওই যে বলেছেন, এটা ক্যান্সারের মতো একটা ব্যাধি, যার দেহকে ফুলিয়ে ফাঁপিয়ে আলটিমেটলি মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি করবি পারুই বলছি। কে বলছেন? করবি কথাটা শোনা করবি যাচ্ছে। পারুই। কোথা থেকে বলছেন করবি? হ্যাঁ, বিষ্ণুপুর থানার অন্তর্গত ওয়াকার গ্রাম থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আপনারা আজকে যে সব গান সচরাচর শোনা যায় না, সেই সব গান শোনাচ্ছেন, আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। ধন্যবাদ। আমি প্রায় দিনই শুনি বিভিন্ন রকম অনুষ্ঠান, আমার খুব ভালো লাগে। তবে ফোন আমি সচরাচর করি না, আর করলেও সবসময় পাই না। আচ্ছা, তো আজকে আমি প্রথম, আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। আমি একটা গানের অনুরোধ নিয়ে আপনাকে কথা বলতে চাই। হ্যাঁ বলছেন, কথা বলুন। হ্যাঁ, বলছি যে ওই জয় করে দেবো ভয় কেন তোর যায় না, এই গানটা আমি শুনতে চাই। এইটা গানটা সচরাচর শোনা যায় না, কিন্তু আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি এই গানটার কথাই বলছি। স্বাগতম বললে এটা কোর্সের গান, এটা পরীক্ষার যারা পরীক্ষা দিচ্ছেন তাদের গান। সঙ্গে থাকুন। সুমনদার কথা একটু শুনবো। সুমনদার কথা জানতে চেয়েছেন এক বন্ধু, আমরা জানি, কিন্তু নতুন করে বন্ধুদেরকে জানানোর দরকার। সুমনদার গান শেখার শুরু কিভাবে হয়েছিল? আমার সুমনদাকে এই প্রশ্নটা করতে খুব হাসিই পাচ্ছে, কিন্তু কিছু কথা নেই, বহুবার করেছি। গান শেখার শুরু সেই ছোট্টবেলায় বাড়িতে, মানে দিদির যে গানের হারমোনিয়াম ছিল, বাড়িতে দিদি গান করতো, সেই দেখে দেখেই গানের প্রতি অনুরক্ত হয়ে যাওয়া,
এবং যখন আমার ক্লাস 3-তে পড়ি তখন বাড়ি থেকে উত্তর কলকাতার গীতবিতানে আমাকে ভর্তি করতে নিয়ে যাওয়া হয় এবং যথারীতি আমাকে ভর্তি নেয়নি, কারণ বলছে যে আমরা তো 9 বছর না হলে তো ভর্তি নেব না। সুতরাং সে আরও একটা বছর অপেক্ষা করতে হয়েছিল। তারপর গীতবিতানের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু, সেখানে মানে সঙ্গীতের স্নাতক স্তর শেষ করার পরে পরবর্তীকালে শেখার সুযোগ পেয়েছি মানে কিছুদিন মোহরদির কাছে, কিছুদিন রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে, এছাড়া প্রথাগতভাবে শিখেছি সংঘমিত্রা গুপ্ত, কিছুদিন রাজেশ সর্দা এবং সর্বোপরি অনেক দিনই শিখেছি, এখনও যোগাযোগ রেখে চলেছি শ্রী অলোকদার কাছে, অলোক রায়চৌধুরীর কাছে। বাহ, মানে আপনি আপনার এবং মধ্যিখানে একটা সময় কেটেছে শ্রীমতী বাণী ঠাকুরের কাছে কিংসুকে, তখন রবীন্দ্রনাথের গান নিয়ে সেই সময় সেখানে মোহর্দি শেখাতে আসতেন তখন, এবং সঙ্গীত শিক্ষার আসর হতো, সেগুলো সুযোগ পেয়েছি। আর আপনার নিজস্ব একটা প্রতিষ্ঠানও তো আছে গানের। হ্যাঁ, আমার এবং দেবশ্রীর একসাথে আমরা চালাই রবি কিরণ, সেখানেও অসংখ্য ছাত্রছাত্রী শিখছে তারা। না, আসলে কি জানেন তো কেন জিজ্ঞাসা করলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া হচ্ছে না কথাটা বলবো না, গাওয়া হচ্ছে, কিন্তু কতটা সঠিকভাবে গাওয়া হচ্ছে এটা একটা বড় প্রশ্ন। সবাই যে রবীন্দ্রনাথের গান সঠিকভাবে গাইবেন এমনটা আমরা দাবি করি না ঠিকই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে এক্সপেরিমেন্ট নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে আমার মতটা সেখানে চাপিয়ে দেওয়া নয়, কবি বলে গেছেন, কবি করে গেছেন, সৃষ্টি করে গেছেন, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া। তো সুমনদা, পরের গানে যাই। টেলিফোনে একজন বন্ধু আছেন, একবার নিয়ে নিই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, আমি ছত্তিশগড় থেকে দেবাশিস ঘোষ। হ্যাঁ দাদা, বলুন। সুন্দর অনুষ্ঠান, আর কি বলবো, আজকের আলোচনাটা এত ভালো হচ্ছে। আর সুমনদা এসছেন, সুমনদার তো মানে গান সম্বন্ধে কিছু বলার নেই, উনি নিজেই একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানও চালাচ্ছেন। খুব ভালো লাগছে। সুমনদা নমস্কার। নমস্কার, ভালো আছেন? এবং সহযোগী শিল্পী যারা দুজন আছে, দেবাশিস স্বাগতম, দুজনকে শুভেচ্ছা। আমি একটা গানে শুধু রিকোয়েস্ট করব, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, যদি করতে পারেন খুব ভালো লাগবে। আর আলোচনা যেরকম হচ্ছে আমি অনেক কিছু জানতে পারি এখান থেকে, খুব ভালো লাগছে, সঙ্গে আছি। ধন্যবাদ দেবাশিস দা। আপনাদের টেলিফোন কি হয় জানেন তো, আপনাদের টেলিফোন পেলে আমরা উৎসাহিত হই পরের দিনের জন্য। ভালো থাকবেন। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে।
আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেন ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমার প্রাণী। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বললাম তার ব্যাখ্যাতে একটা জিনিস খুব পরিষ্কার, রবীন্দ্রনাথ 1924-1926 সাল পর্যন্ত এই ব্যক্তি সম্পত্তির বিরোধী ছিলেন না। অর্থাৎ জমিদার মানেই যে তার একটা জমিদারের তো একটা নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি থাকবে, তার অধিকারভুক্ত বা কুক্ষিগত, সেই সম্পত্তির বিরোধী তিনি ছিলেন না। অথচ দেখুন 1930 সালে তিনি তার ছেলেকে যে চিঠি লিখছেন পুত্র রথীন্দ্রনাথকে, সেখানে জমিদারির প্রথাকে তিনি বিনষ্ট করতে চেয়েছেন, তিনি চাইছেন এই প্রথাকে তুলে দেওয়া হোক। আবার 1940 সালে ফ্লাইট কমিশনের কাছে এই ঠাকুর এস্টেটের যিনি ম্যানেজার ডি চ্যাটার্জি যে মানে মতামত বা যে বিষয়টি উপস্থাপন করেছিলেন, যদি সরকার চায় অর্থাৎ যদি কোম্পানি চায় তাহলে যদি একদম ন্যায়ভাবে অর্থাৎ যে যা আইনত যা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যদি অধিগ্রহণ করতে চায় তাহলে ঠাকুর পরিবার সম্মত। তো এটা তো নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ নিয়েই বা তার মতামত নিয়েই এই প্রস্তাব রাখা হয়েছিল। তখন তিনি অসুস্থ। 1953 যখন উঠলো সেটা তো পরের কথা, কিন্তু রবীন্দ্রনাথের ভাবনা চিন্তায় 1930 সাল থেকে কিন্তু এই বিষয়টি ছিল। আসলে যে বললাম রবীন্দ্রনাথ 1924 এবং 26 সাল এই সময় কিন্তু তিনি ব্যক্তি সম্পত্তির বিরোধী ছিলেন না, কারণ তিনি এটা বুঝেছিলেন যে এই ব্যক্তিগত সম্পত্তিকে যদি পরের হিতে ব্যবহার করা যায় তবে সেই সম্পত্তি কিন্তু সম্পদ হয়ে উঠতে পারে। এই চিন্তাভাবনাটা অত্যন্ত আদর্শ এবং অবাস্তব চিন্তাভাবনা বলবো না, অত্যন্ত বাস্তব চিন্তাভাবনা। কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভূমিচিন্তাকে বা তার এই সমবায় চিন্তাকে সঠিক অর্থে কাজে লাগাতে পারিনি, এখনও পর্যন্ত পারিনি, এটুকু আমরা বলতেই পারি। আর একটা গান শুনে নি চট করে। অনুরোধেরই গান এইমাত্র করলেন। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে,
তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারে রক্তমণির হারে। আমি রাখবো গেথে তারে রক্তমণির হারে। মুখে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে সে তার নিড় দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে তার মিড় দিলে নিষ্ঠুর করে। নীরবতা তুমি কোলে নিয়েছিলে সে তার মিড় দিলে নিষ্ঠুর করে। তুমি কোলে নিয়েছিলে সে তার মিড় দিলে নিষ্ঠুর করে। ছিন্ন যাবে হলো তার ভেঙে গেলে ভূমি পরে। নীরবতা হারে গান আমি তাই জানি তোমারি গান। ফিরে সে ফাল্গুন হাওয়ায় হায় সুরহারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। কি অসম্ভব একটা উপলব্ধির কথা না এই গানটার মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েও যদি আমরা অনুষ্ঠান করি তাহলে আমার মনে হয় যে আমরা পর অনেকগুলো এপিসোড করে ফেলতে পারবো, হয়তো 10টা গানের ব্যাখ্যা যদি করতে পারি। আমার এক একদিন মনে হয় যেরকম একটা অনুষ্ঠানও করা যেতে পারে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার শ্রী, আমি রাবেয়া বলছি। অনেক দিন পর রাবেয়াদি, কেমন আছেন?
খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমি প্রতিদিনই আমি করি, কিন্তু আমি লাইন ঠিক পাই না, আজকে পাই না কি দেয় না আমি তা জানি না, না, কিন্তু না। আমি করি। পাওয়া হয় যায় না, হয়তো অনেক নতুন বন্ধুও তো দেখছেন, তো ভালো লাগে আপনাদের ফোন পেলে। বলুন দিদি। বলছি যে আমি আজকে যে সুমন পান্তি এসছেন, আমি ওনার অনেক অনুষ্ঠানও শুনেছি আগে কলকাতা। আচ্ছা। আচ্ছা, তো আজকে যে জমিদারি বা আপনাকে যে গানগুলো একটু করছেন, মানে কি বলবো, তার গানের পরিধি বা গানের লাইন দিয়ে ব্যাসের মতো যেন হাওয়া ফুরফুরে হাওয়া উড়ে যাচ্ছে। আমি এইটুকুই বলতে যাচ্ছি, গানের এত সুন্দর কোয়ালিটি, কিছু ভয়েস প্রোনাউন্সিয়েশন। তো আমি আজকে জমিদারি ব্যাপার নিয়ে বলবো। হ্যাঁ, তো সুমনদা যে বললেন জমিদারির ব্যাপারটা, তো উনি সেই সময় একটা কঠিন কথা বলেছিলেন যে তুমি যদি এই জিনিসটা করতে না পারো তাহলে ম্যানেজারকেও চলে যেতে হবে। তো ম্যানেজার যখন বললেন যে আমি শুধু কেন, আপনার অন্যান্য প্রজা এই মানে জমিদারি ব্যাপারে যারা করছেন দেখাশোনা, তাদেরকেও তারা কেউ রাজি হবে না আপনার কথায় যে এক আসনে আমরা বসবো, বলতে তাহলে তাদেরকেও সরিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। আর তখন উনি নিজে ওই বড় সিংহাসনটা টেনে উনি বসেছিলেন। হ্যাঁ, তা এই হচ্ছে ব্যাপার। আর ওই যে উনি বলেছেন যে একজন ওছিমুদ্দি সর্দার ছিলেন জমিদারির ওখানে, তা উনি বলেছিলেন যে আমাদের এখানে বাঁচান জমিদার বাবু, আমাদের এখানে বাঁচান সাহাদের পো থেকে। মানে সাহা হচ্ছে ওরা তখন মানে ওই মহাদিস কারবারি করতেন। তো গরিব হিন্দু মুসলিম প্রজারা মানে তখন রবি ঠাকুরকে বলেছিলেন এই কথাটা, ওছিমুদ্দি সর্দার, যে আমাদের এখানে বাঁচান শাহের পো থেকে। তো শাহের পো তখন উনি বুঝতে পারেননি, রবি ঠাকুর বুঝতে পারেননি। পরে যখন দেখলেন যে সমস্ত রকম আলাদা রকম ব্যবস্থা, সুমনদা যেটা বললেন, উনি দেখে তখন বললে তাহলে এর ব্যাপারে কিছু গভীর আছে, গভীর মানে। তখন উনি বলেছিলেন যে না, এসব চলবে না, বলে নিজেই তার আসনগুলো নিজের হাতে উনি গুছিয়ে দিয়েছিলেন পায়ে করে, আর নিজের আসনটা টেনে অন্যদিকে সরিয়ে নিজে দিয়ে বসছিলেন। এই হচ্ছে ব্যাপার। আর সেলাইদাও যে জিনিসটা ছিল, সেলাইদাও নামটা কিন্তু বিরাম নাম ছিল। ওখানকে নীলকর একটা সাহেব ছিলেন, তার নাম ডক্টর সেলি। সেইটাই এখন নীলকর সাহেবদের ওখানে একজন ফকির এসেছিলেন। শিলাইদহের একটা বিরাট নাম আছে, শিলাইদহ এমনি হয়নি, ওটার নাম ছিল বিরাহিমপুর। তো ওখানে একটা নীলকর সাহেব ছিলেন, তা উনি খুব অত্যাচারী ছিলেন। ওখানে খোরশেদ বলে একজন মুসলিম মানে পীর বাবা এসেছিলেন, সেটা রবি ওয়াকিবহাল ছিলেন। নীলকর সাহেবদের অত্যাচারে সেটা অন্যরকম হয়ে যায়। শেলির দহ তার নাম হলো, রবি ঠাকুর নাম রাখলেন শেলির দহ, সেই থেকেই হলো লোকের মুখে মুখে জীবে জীবে শিলাইদহ। তো রবি ঠাকুরের যে জমিদারি চিন্তা, সেটা কিন্তু তার ভিতরে ছিল। এমনকি ওই শিলাইদহে থাকা ওছিমুদ্দি সর্দার, গগনহর করা, এদের সর্বমুখী খেপি, সর্বজন খেপি, এদের গান শুনে উনি তখন ওইখান দিয়ে চেষ্টা করলেন যে কিছু জিনিস আমার ওছিমুদ্দি সর্দার থেকে নিতে হবে, এদের মানে প্রাকৃতিক পরিবেশের জীবনযাত্রা, সেই থেকে ওনার মনে গেঁথে গেল। এমনকি ওটা ওনাদের মানে ওনার দেবেন্দ্রনাথ ঠাকুর দিয়ে তো পড়েনি, ওটা পড়েছিল সেই গগন ঠাকুর, ওদের হিসেবে পড়ছিল জায়গাটা। কিন্তু তখন ওরা ছোট ছিল না বলে ছবি এঁকে দিন কাটাতে বলে তখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিজে ভার নিতে হয়, তখন রবি ঠাকুরকে ওখানে পাঠিয়েছিলেন। ধন্যবাদ, ভালো থাকুন দিদি। রাবেয়াদির মতো মানুষেরা আমাদের অনুষ্ঠানের প্রথম দিন থেকে দর্শক, এই ফোন ইন প্রোগ্রামের প্রথম দিন থেকে দর্শক। জমিদার রবীন্দ্রনাথের ভূমিচিন্তা, আমাদের সঙ্গে সুমনদা রয়েছেন, সুমন পান্থি। সুমনদা গান একেবারে, আর ও দেবাশিস আর স্বাগতমের কথা বলতেই হবে, না বললে বলেই দিলাম। কোলাহল তোমার হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তোমার হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে।
বারণ হলো। রাজার পথে লোক ছুটেছে, বাঁচা কেনার হাক উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বাঁচা কেনার হাক উঠেছে। আমার ছুটি অবেলাতে দিন দুপুরে মুগ্ধখানে কাজের মাঝে ডাক পড়েছে। কেন যেতা কেই বা জানে, কোলাহল তোমারও হলো। মোর কাননে অকালে ফুল উঠুক তবে গুঞ্জরিয়া, মুগ্ধ দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, মুগ্ধ দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালো দ্বন্দ্বে খেটে গেছে কদিন অনেক খেটে, মন্দ ভালো দ্বন্দ্বে খেটে গেছে কদিন অনেক খেটে। অলস বেলা হেনার সাথে এবার আমার হৃদয় টানে বিনা কাজের ডাক পড়েছে। কেন যেতা কেই বা জানে, কোলাহল তোমারও হলো। এবার কথা কানে কানে, এখন হবে প্রাণে আলাপ। কেবল মাত্র গানে গানে কোলাহল তোমারও হলো। আমাদের অনুষ্ঠানের একদম শেষে একটা কথা বলি, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সুমনদা, যে রবীন্দ্রনাথের এই ভাবনা চিন্তাকে, যে জমিকেন্দ্রিক যে ভাবনা চিন্তা, প্রজাদের উন্নতিকল্পের যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাকে তৎকালীন সময়েও খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, বর্তমানেও তার ভাবনা নিয়ে যে খুব একটা কাজ হচ্ছে তা নয়। এখন তো জমিদারি প্রথা উঠেই গেছে, রাষ্ট্রের সম্পত্তি এখন ভূমি, কিন্তু সেই ভূমিকে যখন রাষ্ট্র তার প্রয়োজনে যখন তখন অধিগ্রহণ করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কার স্বার্থে অধিগ্রহণ করছে, এবং এই অধিগ্রহণে যে কৃষক সেই জমির চাষ করছেন বা যিনি জমির মালিক, তার কতটা স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বা স্বার্থটাকে অক্ষুণ্ণ রাখা হচ্ছে, এই একটা জায়গায় কৃষি আমরা কিন্তু এখন থেমেছি। যে জমিটা অধিগ্রহণ করছে রাষ্ট্রের প্রয়োজনে, কিন্তু রাষ্ট্রের স্বার্থের পিছনে কার প্রয়োজন রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একদম দেখুন এখনকার সময়ের সঙ্গে খুব প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। মানে এই জায়গায় দাঁড়িয়ে আমরা জমিদার রবীন্দ্রনাথের একটা দিক, মরমী দিক আগেও বলেছি, যেমন উদাহরণ দিলে তুমি বুঝবে। তখন ওই শিলাইদহে উনি একজন পুরোহিত তিনি ছিলেন, তিনি অত্যন্ত সরল সাদাসিধে মানুষ,
সেই পুরোহিতের ক্রমশ যখন বংশবৃদ্ধি ঘটল, তার প্রয়োজন হলো জমির, তার প্রয়োজন হলো ঘর বাড়ানোর, কিন্তু তার সেই সঙ্গতি নেই। কিন্তু সেই পুরোহিত খুব ভালো সংস্কৃত শ্লোক মন্ত্র পাঠ করতে পারতেন, এবং তার সাথে রবীন্দ্রনাথের যখন পরিচয় হয়, রবীন্দ্রনাথ তাকে নানান ধরনের চণ্ডীপাঠ মন্ত্রপাঠ তার কাছ থেকে শুনেছিলেন, এবং তিনি কি নির্ভুলভাবে, কি অফুরন্ত দক্ষতায় তিনি তার সামনে সেটা তুলে ধরতেন, যা রবীন্দ্রনাথকে খুব আলাদাভাবে স্পর্শ করেছিল। এবং তিনি যখন তার এই সমস্যার কথা রবীন্দ্রনাথকে জানান, রবীন্দ্রনাথ তার ম্যানেজারকে নির্দেশ দেন, এই পুরোহিত মশাইকে আজ আমি এক উপাধি দিলাম, তিনি হচ্ছেন শিরোমণি মহাশয়, এবং তার জন্য 5 বিঘা জমি বন্দোবস্ত করে দাও। এই ছিলেন জমিদার রবীন্দ্রনাথ। তা তো 2 বিঘা জমিও সেই একই কথা বলে, তাই নয় কি? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি দমদম থেকে রীনা মিত্র। বলুন। আচ্ছা, আমি দমদম থেকে রীনা মিত্র বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি কি, একটি গান একটু আমার বড় শুনতে ইচ্ছে করছে, যদি একটু করেন সুমন। ঘাটে বসে আছি আনমনা, বহিয়া যেতেছে সুসময়। ঠিক আছে, সময় তো প্রায় শেষ হ্যাঁ, হয়ে গেল। একটি লাইন করলেই আমি হব। উনি একটা লাইন শুনলেও সন্তুষ্ট, সঙ্গে থাকুন। তো ওনার একটি লাইন আমি করে পরের গানে আমি চলে যাচ্ছি। ঘাটে বসে আছি আনমনা, বহিয়া যেতেছে সুসময়। গিয়ে এই শীতের আবহাওয়ায় আমরা ঢুকে পড়েছি, এই শীতের একটি গান আমি করি। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে বলে বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে বলে বনের কোলে। সাজলো খানা খুশি দিল পবজা, আমলো কিনা সাজলো খানা খুশি দিল পবজা। হাসির হাসি হাওয়ায় হাওয়ায় ভাসি যায় যে চলে, শিউলিগুলি ভয়ে বলে বনের কোলে। শীতের বনে কোন সে কঠিন আসবে বলে, শিউলিগুলি ভয়ে বলে বনের কোলে। শুইবে না সে পাতায় ঘাসে চঞ্চলতা, তাই তো আপন রঙ ঘোচালো ঝুমকোলতা। শুইবে না সে
পাতায় ঘাসে চঞ্চলতা, তাই তো আপন রং ঘোচালো ঝুমকোলতা। উত্তরবার জানায় শাসন, বাঁধলো তপে শুষ্ক আসন। উত্তরবার জানায় শাসন, বাঁধলো তপে শুষ্ক আসন। সাজ খসাবার এই লীলাকার অট্টরণে শিউলিগুলি ভয়ে বলে বনের কোলে। শীতের বনে কোন সে কঠি আসবে বলে শিউলিগুলি ভয়ে বলি বনের কোলে। শীতের বনে কোন সে কঠি আসবে বলে শিউলিগুলি ভয়ে বলি বনের কোলে। আমাদের হাত থেকে না সময়টা কিরম করে বেরিয়ে গেল, আর হাতে সময় নেই, বিদায় নিতে হবে। আপনাদেরকে বলি, ওই ভালো থাকবেন ভালো রাখবেন এই কথাটা শুধু বলার জন্য নয়, ভালো থাকার একটা চেষ্টা আমাদের তো একটা অভ্যেস রাখতে হয় সব কিছুরই। চেষ্টা করব আবারও আগামী দিন আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসার। আগামীকাল সুবর্ণা আসবেন, পরের দিন আমি আসব। চেষ্টা থাকে আমাদের সকালটাকে এইভাবেই সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার। সুমনদাকে অনেক ধন্যবাদ। সুমনদা ছিলেন আজকে আমাদের সঙ্গে। আমাদের সত্যি সময়টা খুব ভালো কাটে সুমনদা থাকলে, অনেক তথ্য জানতে পারি এবং তার সঙ্গে সঙ্গে নিজেরাও সমৃদ্ধ হই আর ভালো গান শুনতে পারি। দেবাশিস স্বাগতমকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামীকাল। নমস্কার।